শুরু হয় এক ছোট্ট ছেলের ভয়েস ওভারের মাধ্যমে, যে বলছে, এটা খুবই অদ্ভুত এক গল্প, আর এটা খুব কম মানুষই জানে। বিশ্বাস করুন আর নাই করুন, এটা একদম সত্যি ঘটনা, যা আমার শহরে 2 বছর আগে ঘটেছিল। কি ঘটেছিল সেটা আপনি কোনো খবরের কাগজে বা কোথাও লেখা পাবেন না, কারণ তখন পুলিশ আর বড় বড় লোকেরা এতটাই লজ্জিত হয়েছিল যে তারা সব কিছু গোপন করে ফেলেছিল। কিন্তু আপনি যদি এখানে এসে কাউকে জিজ্ঞাসা করেন, তাহলে সবাই আপনাকে একই গল্প বলবে, যা আমি এখন আপনাকে বলবো। এই গল্প শুরু হয় মেইবল নামের এক প্রাইমারি স্কুলে। সেদিন ছিল একেবারে স্বাভাবিক বুধবার। সব ক্লাসরুম ভর্তি ছিল বাচ্চায়, শুধু একটাকে বাদ দিয়ে, মিস ক্যান্ডি নামের নতুন শিক্ষিকার ক্লাস। পুরো ক্লাসরুম ফাঁকা, শুধু এক ছেলে অ্যালেক্স লিলি ছাড়া, আর বাকি সবাই গায়েব। এর আগের রাত, ঠিক রাত 2:17 অন্য সব বাচ্চারা হঠাৎ ঘুম থেকে উঠে বিছানা ছেড়ে দরজা খুলে অন্ধকারের মধ্যে বেরিয়ে যায়, আর তাদেরকে আর কখনো কেউ দেখেনি। সিসিটিভিতে দেখা যায় তারা হাঁটছে, কিন্তু কোথায় যাচ্ছে কেউ জানে না। পুলিশ অ্যালেক্স আর শিক্ষিকাকে জিজ্ঞাসাবাদ করেছিল, কিন্তু কেউ কিছু জানত না। স্কুল পুরো 1 মাস বন্ধ ছিল। পরে আবার খোলার সময় বড় একটা মিটিং ডাকা হয়, যাতে সবাই জানতে পারে কিভাবে এই ঘটনার সাথে মানিয়ে চলতে হবে। আর ঠিক এখান থেকেই আসল গল্প শুরু হয়। প্রথম অধ্যায়টা জাস্টিনকে নিয়ে। আমরা দেখি সে অভিভাবক মিটিংয়ে বসে আছে, খুব দুঃখী আর শোকে ভরা মুখে। স্কুলের প্রিন্সিপাল বক্তৃতা দিচ্ছে সবাইকে শান্ত করার জন্য, কিন্তু একজন হঠাৎ বলে ওঠে, কেন মিস জাস্টিন ক্যান্ডির ক্লাসের বাচ্চারাই শুধু গায়েব হলো, তাও একজন বাদে? সে আরও বলে, মিস ক্যান্ডির কথা শোনা দরকার। তখন মিস ক্যান্ডি মঞ্চে উঠে বলে যে তার এই ঘটনার সাথে কোনো সম্পর্ক নেই। কিন্তু অভিভাবকেরা রেগে যায়। প্রিন্সিপাল তাকে মঞ্চ থেকে নামিয়ে এনে সবাইকে শান্ত করে। এরপর মিস ক্যান্ডি বাজারে যায়। সেখানে এক যুবক ভিক্ষুক তার জন্য দরজা খুলে দেয়, কিন্তু ক্যান্ডি তাকে কোনো গুরুত্ব দেয় না। আর প্রিয় দর্শক, মনোযোগ দিয়ে শুনুন, কারণ এই ভিক্ষুক পরে এসে ঘটনার গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে উঠবে। এরপর মিস ক্যান্ডির কাছে এক অজ্ঞাত ব্যক্তি হুমকি দেয়। সে ভয় পেয়ে ফোন কেটে দেয়, কাঁপতে কাঁপতে সেখান থেকে চলে যায়। বাড়ি ফিরে দরজায় কড়া নাড়ার শব্দ পায়। সে জিজ্ঞাসা করলেও কেউ উত্তর দেয় না। বারবার কড়া নাড়া হলেও পিফল দিয়ে দেখলে কাউকে দেখা যায় না। কিন্তু দরজা খুলে বাইরে বেরোতেই দেখে কেউ নেই, আর তার গাড়ির গায়ে লেখা উইচ, মানে ডাইনি। এটা স্পষ্ট নিখোঁজ বাচ্চাদের কোনো অভিভাবকই এটা করেছে, কারণ তারা ভাবে মিস ক্যান্ডির হাত আছে এই ঘটনার পেছনে। প্রিন্সিপাল মিস জাস্টিন ক্যান্ডিকে বলে ধৈর্য ধরতে হবে, কারণ এমন ঘটনার পর অভিভাবকেরা রেগে যাওয়াই স্বাভাবিক। সে আরও বলে কাউকে এ ব্যাপারে কিছু না বলতে। মিস ক্যান্ডি অ্যালেক্সের সাথে কথা বলতে চাইলেও প্রিন্সিপাল তাকে বারণ করে, কারণ তদন্তকারীরা ইতিমধ্যে কাজ শেষ করে অ্যালেক্স বা তার পরিবারকে সন্দেহমুক্ত করেছে। তবুও মিস ক্যান্ডি শান্তি পায় না। স্কুল শেষে সে অ্যালেক্সকে যেতে দেখে, আর তার দিকে তাকিয়ে ভাবে ছেলেটা কিছু লুকাচ্ছে কিনা। পরে সে থানায় গিয়ে গাড়ির বিষয়ে রিপোর্ট করে। ঠিক তখনই সে তার প্রাক্তন প্রেমিক পলকে দেখে, হাত নাড়ে। সেই রাতে পল বারে আসে, যেখানে ক্যান্ডি আছে। আমরা জানতে পারি তাদের অনেক দিন দেখা হয়নি। তারা আগে প্রেম করত, কিন্তু সম্পর্ক ভেঙে যায়, আর পরে পল অন্য এক মহিলার সাথে জড়িয়ে পড়ে। অদ্ভুতভাবে ক্যান্ডি অন্য অনেক মহিলার মতোই দোষটা পলের ঘাড়েই চাপায়। যাই হোক, পল উইস্কি খেয়ে নেশাগ্রস্ত হয়ে যায়, আর শেষে ক্যান্ডির বাড়িতে গিয়ে তার সাথে রাত কাটায়। পরের দিন গাড়িতে বসে তারা 17টি বাচ্চা হঠাৎ গায়েব হয়ে যাওয়ার ঘটনাটা নিয়ে কথা বলে। ক্যান্ডি বলে তার মনে হচ্ছে কিছু একটা ভুল হচ্ছে, আর সে নিজেই তদন্ত করতে চায়। কিন্তু পল তাকে বলে এটা ছেড়ে দিতে। পল নেমে গেলেও ক্যান্ডি শোনে না এবং স্কুল বাসের পেছনে পেছনে যায়, কারণ সে অ্যালেক্সকে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন সে একমাত্র ছাত্র যে গায়েব হয়নি। শেষমেশ ক্যান্ডি অ্যালেক্সের বাড়িতে পৌঁছে দরজা নাড়লেও কেউ সাড়া দেয় না। জানালা সব কাগজ দিয়ে ঢেকে রাখা, যেন ভেতরের কেউ চায় না বাইরে কেউ কিছু দেখুক। ছোট একটা ফাঁক দিয়ে উঁকি দিয়ে সে দেখে একজন পুরুষ আর এক নারী বসে আছে, খুবই ভয়ঙ্কর চেহারা নিয়ে। পরে সে সুপারমার্কেটে গেলে পলের প্রেমিকা এসে তাকে আক্রমণ করে, সতর্ক করে যেন সে পলের আঁচ থেকে দূরে থাকে। কিন্তু ক্যান্ডি বলে পল নিজেই বলেছে যে সে ওই মেয়ের সাথে সম্পর্ক শেষ করেছে।
ভাগ্য ভালো, দোকানের মালিক ক্যান্ডিকে বাঁচায় আর সে নিরাপদে বাড়ি ফিরে আসে। সেই রাতে ঘুমের মধ্যে ক্যান্ডি স্বপ্ন দেখে সে স্কুলের ক্লাসরুমে আছে। ঘর অন্ধকার, সব ছাত্রছাত্রী বেঞ্চে অদ্ভুত ভঙ্গিতে শুয়ে আছে। শুধু অ্যালেক্স মাথা তোলে আর তার মুখ দেখতে ভয়ঙ্কর। ক্যান্ডি জেগে দেখে তার ছাদের উপর এক ভয়ঙ্কর অবয়ব দাঁড়িয়ে আছে। মুহূর্তেই সেটা মিলিয়ে যায়। পরের দিন ক্যান্ডি অ্যালেক্সকে থামিয়ে জিজ্ঞাসা করে, কিন্তু তার উত্তরগুলো খুব অদ্ভুত, যেন সে কিছু লুকাচ্ছে বা কেউ তাকে কিছু বলতে দিচ্ছে না। ক্যান্ডি আবার অ্যালেক্সের বাড়ির দরজায় কড়া নাড়ে, কিন্তু সেখান থেকেও কোনো উত্তর আসে না। সে কিছুক্ষণ গাড়িতে বসে বাড়িটার দিকে তাকিয়ে থাকে, কিন্তু শেষে ঘুমিয়ে পড়ে। আশ্চর্যজনকভাবে দেখা যায় দরজা খুলে এক অদ্ভুত চেহারার ভয়ঙ্কর মহিলা বেরিয়ে আসে, হাতে একজোড়া কাঁচি। সে ক্যান্ডির গাড়িতে ঢুকে তার চুলের একগোছা কেটে নেয়। এরপর আমরা সিনেমার দ্বিতীয় অধ্যায়ে চলে যাই, যা আর্চারকে কেন্দ্র করে। আর্চার সেই ছেলেদের একজন যারা বাকি নিখোঁজ ছাত্রদের সঙ্গে হারিয়ে গিয়েছিল। তিনি নিজের ছেলের নিখোঁজ হওয়া এবং অন্য বাচ্চাদের ঘটনার তদন্ত করছেন একাই, যদিও তিনি পেশায় একজন ইঞ্জিনিয়ার এবং এটি তার কাজের ক্ষেত্র নয়। দেখা যায় তিনি ফুটেজ দেখছেন যেখানে তার ছেলে বাড়ি থেকে পালিয়ে বনের দিকে যাচ্ছে। আর্চার এরপর থানায় গিয়ে শেরিফকে জিজ্ঞেস করে তারা কি খুঁজে পেয়েছে, কিন্তু শেরিফ বলে তারা কাজ করছে এবং তার এসব জানার প্রয়োজন নেই। আর্চার অবাক হয় কেন তারা কুকুর ব্যবহার করে বাচ্চাদের খুঁজছে না, এবং পুলিশের আলসেমি ও নিষ্ক্রিয়তায় সে স্পষ্টতই বিরক্ত। আর্চার বলে যে তাদের উচিত মিস ক্যান্ডির ব্যাপারে খোঁজ নেওয়া, কারণ তার অতীত ভালো নয়। একবার তিনি ট্রাফিক আইন ভেঙেছিলেন এবং আগের একটি স্কুল থেকে তাকে বরখাস্তও করা হয়েছিল। কিন্তু শেরিফ তাকে বলে এসব থেকে দূরে থাকতে এবং তাদের কাজে নাক না গলাতে, এমনকি সতর্ক করে দেয় যেন মিস ক্যান্ডির কাছে না যায়। এরপর আমরা আগের সেই মিটিংয়ে ফিরে যাই এবং জানতে পারি যে মিস ক্যান্ডির বিরুদ্ধে ভিড় উত্তেজিত করার পেছনে আর্চারেরই হাত ছিল। প্রিন্সিপাল যখন ক্যান্ডিকে দ্রুত বের করে দেয়, দেখা যায় আর্চার অন্যদিকে চলে যাচ্ছে। সেদিন রাতে সে আবার ফুটেজ দেখে যেখানে তার ছেলে বাড়ি থেকে পালাচ্ছে, কোনো অস্বাভাবিক কিছু খুঁজে বের করার চেষ্টা করছে। মধ্যরাতে ঘুম ভেঙে আর্চার দেখে তার ছেলে ম্যাথিউ চুপি চুপি বনের দিকে বেরিয়ে যাচ্ছে। আর্চার দৌড়ে তার পেছনে ছুটে যায়, কিন্তু ধরতে পারে না। সে লক্ষ্য করে যে ম্যাথিউ যে বাড়িতে ঢুকেছে তার উপরে ঘড়িতে সময় 2:17 AM। এটাই সেই সঠিক সময় যখন বাচ্চারা নিখোঁজ হয়েছিল। সে ছেলের পেছন পেছন বাড়িতে ঢোকে এবং দেখে ছেলে কম্বল দিয়ে ঢাকা অবস্থায় শুয়ে আছে। হঠাৎ তার ছেলের মুখ ভয়ঙ্কর রূপ নেয়, আর আমরা বুঝতে পারি আর্চার স্বপ্ন দেখছিল। এরপর সে পাড়ার একটি মানচিত্র বের করে বাচ্চারা কোন দিকে গিয়েছিল তা বোঝার চেষ্টা করে। আরও নির্ভুল তথ্যের জন্য সে আরেকটি নিখোঁজ হওয়া বাচ্চার বাড়িতে যায় এবং ছেলেটির বাবাকে অনুরোধ করে সেই ফুটেজ দেখতে যেখানে তার ছেলে পালাচ্ছিল। ভিডিওতে সে একটি গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করে, ফুটপাতের টাইলের ফাঁকের দূরত্ব। এই সূত্রে সে সঠিক দিক চিহ্নিত করতে পারে, যা সরাসরি একটি নির্দিষ্ট বাড়ির দিকে যায়। আর্চার মিস ক্যান্ডির বাড়িতে গিয়ে কথা বলতে চায়, কিন্তু ক্যান্ডি কথা বলতে রাজি হয় না এবং তাকে দূরে থাকতে বলে। হঠাৎ স্কুলের প্রিন্সিপাল দেখা দেয় এবং ঠিক একইভাবে দৌড়ায় যেভাবে বাচ্চারা দৌড়াচ্ছিল যখন তারা নিখোঁজ হয়েছিল। সে মিস ক্যান্ডির উপর আক্রমণ করে আর আর্চার তাকে বাঁচানোর চেষ্টা করে। বোঝা যায় প্রিন্সিপাল যেন কোনো অদ্ভুত জাদুর প্রভাবে ক্যান্ডির পেছনে লেগেছে, যেন তাকে শেষ করে দিতে চায়। এখানে দৃশ্য কেটে আমরা সিনেমার তৃতীয় অধ্যায়ে চলে যাই, যা পলকে কেন্দ্র করে। পল ফোনে তার স্ত্রীর সঙ্গে কথা বলছে। স্ত্রী জানায় সে বাইরে যাচ্ছে এবং কয়েকদিন পর ফিরবে। সে পলকে সতর্ক করে যেন সে মদ না খায়, কারণ তার শারীরিক সমস্যা আছে। থানা থেকে বের হওয়ার পর পলকে মিস ক্যান্ডি হাত নেড়ে ডাক দেয়। পরে কাজের সময় টহল দিতে গিয়ে পল একটি গৃহহীন যুবককে দেখে যে মাদকাসক্ত এবং অদ্ভুত আচরণ করছে। পল তাকে অনুসরণ করে এবং ছেলেটি দৌড়ে পালাতে চাইলে ধাওয়া করে ধরে ফেলে। ছেলেটি বলে সে শুধু দরজা খোলার চেষ্টা করছিল কারণ তার চাবি হারিয়ে গেছে, কিছু চুরি করার জন্য নয়। পল তাকে জিজ্ঞেস করে তার পকেটে কোনো ধারালো জিনিস আছে কিনা। ছেলেটি না বলে, কিন্তু পল যখন তাকে তল্লাশি করে তখন কিছু ধারালো জিনিস তার হাতে কেটে দেয়, আর পল রেগে গিয়ে তাকে ঘুষি মেরে অজ্ঞান করে ফেলে। তারপর পল খেয়াল করে ক্যামেরা সব রেকর্ড করেছে, তাই সে ছেলেটিকে জাগিয়ে তোলে এবং বলে দৌড়ে পালাতে এবং যেন আর কখনো তার সামনে না আসে। কিছুক্ষণ পর পল জাস্টিনের কাছ থেকে বার্তা পায় তাকে বারে দেখা করার জন্য। দুর্ভাগ্যজনকভাবে পল মদ খায়, ক্যান্ডির সঙ্গে রাত কাটায় এবং তার স্ত্রীর সঙ্গে প্রতারণা করে। তারপর মাতাল অবস্থায় বাসায় ফেরে। সে দেখে তার স্ত্রী ট্রিপ থেকে ফিরে এসেছে এবং তাকে চমক দিতে বিশেষ আয়োজন করেছে, যেন তারা ভালো সময় কাটাতে পারে। কিন্তু স্ত্রী হতবাক হয়ে যায় যখন দেখে পল মাতাল এবং ক্লান্ত।
এবং তখন আমরা বুঝতে পারি কেন সে সুপারমার্কেটে ক্যান্ডির সঙ্গে ঝগড়া করতে গিয়েছিল। এরপর পল তার কাজে যায়, আর কাজ শেষ করে বের হওয়ার সময় দেখে সেই মাদকাসক্ত ছেলেটি থানায় এসেছে। যেহেতু সে আগেই ছেলেটিকে সতর্ক করেছিল যেন আর কখনো তার সামনে না আসে, তাই সে ছেলেটিকে তাড়া করে। আর মাদকাসক্ত ছেলেটি, যার নাম জেমস, কেন নিজের থেকেই থানায় এসেছে তা বোঝার জন্য আমরা সিনেমার ৪র্থ অধ্যায়ে যাই এবং তাকে চিনতে পারি। জেমস কেবল একজন চোর, যে কোনো কিছু চুরি করার চেষ্টা করে। তার এক বন্ধুর সঙ্গে ফোনে কথা বলার সময় আমরা জানতে পারি যে সে ভাড়া দিতে পারছে না এবং তাই জানালা দিয়ে ঢুকতে বাধ্য হয়, যাতে বাড়িওয়ালা তাকে দেখতে না পায়। সে একের পর এক গাড়ি খোলার চেষ্টা করে, অবশেষে একটি গাড়ি খুলে যায় এবং সে তা চুরি করে। গাড়ির ভেতরে এক ছোট ছেলের জিনিসপত্র থাকে, তাই সে এগুলো বিক্রি করতে স্ক্র্যাপ দোকানে যায়, কিন্তু দোকানের কর্মচারী এগুলো কিনতে রাজি হয় না। এরপর জেমস এক বাড়িতে যায় এবং জানালা দিয়ে ঢোকার চেষ্টা করে, কারণ সে ভাড়া দেয়নি এবং বাড়িওয়ালাকে ভয় পাচ্ছে। এখানেই পল হাজির হয় এবং তাকে তাড়া করে। জেমস ভাবে সে যে গাড়ি থেকে ছেলেটির জিনিসপত্র চুরি করেছে, পল সেই কারণেই তাকে তাড়া করে। এরপর যা হয়েছিল, পল তাকে সতর্ক করে যেন আর দেখা না হয়, সেটাই ঘটে। পরে আমরা দেখি জেমস একটি বাড়িতে চুরি করতে ঢোকার চেষ্টা করছে, আর সেই বাড়িটি আসলে অ্যালেক্সের বাড়ি। জেমস ওপরের তলা দিয়ে ঢুকে নিচে নামে চুরি করার জন্য, কিন্তু অবাক হয়ে দেখে একজন পুরুষ ও একজন মহিলা সোফায় বসে আছে। কোনো নড়াচড়া নেই, মুখে কোনো ভাব নেই, যেন মমি হয়ে গেছে। জেমস নিশ্চিন্ত হয় যে তারা কিছুই করতে পারবে না এবং রান্নাঘরে চুরি চালিয়ে যায়। অনেকগুলো কাঁটা চামচ ও চামচ নিয়ে নেয়। হঠাৎ সে বেসমেন্ট থেকে শব্দ পায়। নিচে গিয়ে দেখে সেখানে সব নিখোঁজ হওয়া বাচ্চারা রয়েছে। ঠিক তখন একজন লোক তাকে তাড়া করে, কিন্তু জেমস পালিয়ে যায় এবং সেই কাঁটা চামচ স্ক্র্যাপ দোকানে বিক্রি করতে যায়। সেখানে সে দেখে নিখোঁজ শিশুদের খুঁজে পেতে সাহায্য করলে $50,000 পুরস্কার ঘোষণা করা হয়েছে। তাই সে সিদ্ধান্ত নেয় থানায় গিয়ে রিপোর্ট করবে। সেখানে পল তাকে দেখে এবং তাদের মধ্যে ধাওয়া শুরু হয়। জেমস দৌড়ে জঙ্গলে ঢোকে, যেখানে এক অদ্ভুত দেখতে মহিলা তাকে ইশারা করে। সে একটি তাঁবুর ভেতরে গিয়ে লুকায়, কিন্তু পল তাকে খুঁজে পায়। পল তাকে শেষ করে দেওয়ার উপক্রম হলে জেমস স্বীকার করে যে সে জানে বাচ্চারা কোথায় আছে। পল তাকে নিয়ে সেই বাড়িতে যায় নিজে দেখতে। পল জেমসকে গাড়িতে বেঁধে রেখে ভেতরে যায়। রাত হয়ে গেলেও পল ফেরে না। হঠাৎ গাড়ির দরজা খুলে পল বের হয় এবং জেমসকে আক্রমণ করে, টেনে সেই রহস্যময় বাড়ির দিকে নিয়ে যায়। এরপর আমরা সিনেমার ৫ম অধ্যায়ে যাই, যা স্কুলের প্রিন্সিপাল মার্কাসকে কেন্দ্র করে। আমরা দেখি সে জাস্টিনের সঙ্গে ফোনে কথা বলছে, আর জাস্টিন জানায় যে সে ছেলেটি অ্যালেক্সের বাড়িতে গিয়েছিল এবং ভেতরে কিছু ভয়ঙ্কর দেখতে লোক দেখেছে। কিন্তু মার্কাস বলে এসব ভুলে যেতে এবং সবকিছু পুলিশের হাতে ছেড়ে দিতে। পরে স্কুলে এক অদ্ভুত দেখতে মহিলা তার কাছে আসে। সে জানায় তার নাম গ্ল্যাটিস এবং সে অ্যালেক্সের খালা। কিছুদিন আগে সে এখানে এসেছে কারণ অ্যালেক্সের বাবা মা অসুস্থ, আর সে তাদের দেখাশোনা করছে যেহেতু তারা নিজেরা কিছুই করতে পারছে না। গ্ল্যাটিস জানায় তারা যক্ষা রোগে আক্রান্ত। তবুও মার্কাস তার সঙ্গে কিছু কথা বলতে রাজি হয় না। পরের দিন গ্ল্যাটিস মার্কাসের বাড়িতে আসে এবং দাবি করে যে সে এতটাই তৃষ্ণার্ত যে অজ্ঞান হয়ে যাবে, তাই পানি খেতে ও বাথরুম ব্যবহার করতে চায়। তারা তাকে ভেতরে নেয়, কিন্তু গ্ল্যাটিস হাতে থাকা একটি বস্তু দিয়ে অদ্ভুত এক আচার পালন করে। আরও অদ্ভুত হল সেই বস্তুটি নিজের উপর প্রয়োগ করে, যা দেখে মার্কাস ও তার রুমমেট আতঙ্কিত হয়। এরপর গ্ল্যাটিস কৌশলে তার রুমমেটের চুলের একগোছা কেটে নিয়ে সেই জাদুকরী বস্তুর সঙ্গে বাঁধে। সাথে সাথে সেটি ভেঙে ফেলতেই মার্কাস তার রুমমেটের ওপর ঝাঁপিয়ে পড়ে। মার্কাসের মধ্যে ভয়ঙ্কর এক পরিবর্তন আসে এবং সে থামতে চায় না যতক্ষণ না রুমমেটকে মেরে ফেলে। আর গ্ল্যাটিস ঠান্ডা চোখে সবকিছু দেখে, কোনো আবেগ প্রকাশ না করে। তখনই আমরা বুঝতে পারি সেও আসলে সিনেমার মূল ভিলেন। এরপর মার্কাস অনেক দূর দৌড়ায়, ঠিক একইভাবে যেভাবে নিখোঁজ বাচ্চারা দৌড়াচ্ছিল। উল্লেখ্য, এই দৌড়ানোর ভঙ্গি জাপানি অ্যানিমে নারুটোর চরিত্রদের মতো। মার্কাস জাস্টিনের ওপর আক্রমণ করে, আর আর্চার এসে তাকে রক্ষা করে। এটি একই সময় ঘটে যখন আর্চার গ্যাস স্টেশনে জাস্টিনের সঙ্গে দেখা করে। জাস্টিন দৌড়ে পালিয়ে যায়, কিন্তু মার্কাস তাড়া করে। সুপারমার্কেটের ভেতরে তাকে কোণঠাসা করলে আর্চার শেষ মুহূর্তে এসে বাঁচায়। ক্যান্ডি বাইরে ছুটে যায়, কিন্তু মার্কাস ওঠে, আবার তাকে তাড়া করে। সে গাড়ি চালিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়, আর মার্কাস দৌড়াতে থাকে। আর্চারও নিজের গাড়িতে পিছু নেয়। হঠাৎ এক গাড়ি মার্কাসকে ধাক্কা মেরে দেয় যখন সে রাস্তা পার হচ্ছিল। সেই রাতে চিকিৎসা শেষ করে আর্চার ও মিস ক্যান্ডি বা জাস্টিন যখন হাসপাতাল থেকে বের হয়, ক্যান্ডি আর্চারকে ধন্যবাদ জানায় তাকে বারবার বাঁচানোর জন্য এবং বলে সে জীবনে এমন কিছু দেখেনি। আর্চারও বলে মার্কাসের দৌড়ানোর ভঙ্গি ছিল অদ্ভুত,
একদম বাচ্চাদের মতো যারা বাড়ি থেকে বনের দিকে দৌড়াচ্ছিল। সে মানচিত্রে দেখায় কিভাবে সব বাচ্চাই একই দিকে ও একই গন্তব্যে দৌড়াচ্ছিল। জাস্টিন বলে, ও মাই গড, ওটা তো অ্যালেক্সের বাড়ির দিক। এরপর আমরা সিনেমার 6ষ্ঠ অধ্যায়ে যাই, যা অ্যালেক্সকে কেন্দ্র করে। অ্যালেক্স কেবল একটি সাধারণ স্কুলের সাধারণ ছাত্র, আর তার বাবা প্রতিদিন স্কুল শেষে তাকে বাড়ি নিয়ে যেতে অপেক্ষা করে। আমরা দেখি অ্যালেক্সের বাবা মা সম্পূর্ণ স্বাভাবিক, শান্তিপূর্ণ ও ভালোবাসায় ভরা একটি পরিবার নিয়ে একসাথে বসবাস করছে। কিন্তু একদিন অ্যালেক্স আবিষ্কার করে যে তার ফুপু গ্ল্যাডিস, যাকে সে গত 15 বছরে কখনো দেখেনি বা শুনেনি, তারা যে বাড়িতে থাকে সেখানেই এসে উঠেছে। পরের দিন অ্যালেক্স তার বাবাকে বলে যে সে তার ফুপুর কাছাকাছি স্বস্তি বোধ করে না। তার বাবা তাকে নিরাপদে স্কুলে নামিয়ে দেন এবং প্রতিশ্রুতি দেন যে দিনের শেষে এসে নিয়ে যাবেন। আমরা দেখি স্কুলে তার সহপাঠীরা তাকে বুলিং করে এবং খারাপভাবে ব্যবহার করে, যা তার মনে তাদের বিরুদ্ধে প্রতিশোধের ইচ্ছা জাগাতে পারে। কিন্তু স্কুল শেষে অ্যালেক্স যখন বের হয়, সে দেখে তার বাবা আগের মতো অপেক্ষা করছেন না, তাই তাকে হেঁটেই বাড়ি ফিরতে হয়। আরও অদ্ভুত ব্যাপার হলো, বাড়ি পৌঁছে সে দেখে তার বাবা মা এক ঠান্ডা, অনুভূতিহীন ভঙ্গিতে কথা বলছে, যেন তারা কোনো জাদুর প্রভাবে রয়েছে। ঠিক তখনই হাজির হয় সেই অদ্ভুত মহিলা, তার ফুপু গ্ল্যাডিস। একদিন পুরো পরিবার একসাথে ডাইনিং টেবিলে বসে খাওয়ার সময় গ্ল্যাডিস অ্যালেক্সকে বলে যে বাড়িতে যা ঘটছে তা কাউকে না বলার প্রতিশ্রুতি দিতে। তাকে ভয় দেখাতে গ্ল্যাডিস বলে, এবার দেখো। সে হাতে থাকা লাঠি দিয়ে জাদু দেখায়, যেমন আগেও করেছিল, আর অ্যালেক্সের বাবা মাকে কাঁটা চামচ দিয়ে নিজেদের গায়ে আঘাত করতে বাধ্য করে। অ্যালেক্স আতঙ্কিত হয়ে তাদের থামানোর চেষ্টা করে, কিন্তু গ্ল্যাডিস আবার জাদু করে তাদের থামিয়ে দেয়। সে বলে, শোনো অ্যালেক্স, যদি তোমার মা বাবাকে ভালোবাসো তাহলে আমার করা কিছু বা এই বাড়িতে যা ঘটছে তা কাউকে মুখে ফুটে বলবে না, না হলে আমি ওদের তোমার চোখের সামনে ধ্বংস করে দেব, ঠিক যেমনটা দেখলে। এখন অ্যালেক্স দিন কাটায় বাবা মায়ের যত্ন নিয়ে, নিজ হাতে খাইয়ে, কারণ সে ওদের খুব ভালোবাসে এবং ওদের প্রতি খুব সুরক্ষামূলক। দিন যায়, একদিন সে দেখে গ্ল্যাডিস খুব অসুস্থ। গ্ল্যাডিস বলে তার এক গুরুতর অসুখ হয়েছে, যার কোনো চিকিৎসা নেই। সে ভেবেছিল অ্যালেক্সের বাবা মা হয়তো তাকে সুস্থ করতে পারবে, কিন্তু তা হয়নি। গ্ল্যাডিস বলে অ্যালেক্স চাইলে একসাথে তার বাবা মাকে আগের মতো ফিরিয়ে আনতে এবং তাকে সাহায্য করতে পারে। এই জন্য তাকে তার ক্লাসের প্রতিটি ছাত্রের বাড়ি থেকে কিছু নিয়ে আসতে হবে, আর বিনিময়ে গ্ল্যাডিস প্রতিশ্রুতি দেয় যে তার বাবা মা পুরোপুরি সুস্থ হয়ে যাবে। স্বাভাবিকভাবেই অ্যালেক্স রাজি হয়, প্রথমত কারণ সে বাবা মাকে ভালোবাসে ও বাঁচাতে চায়, দ্বিতীয়ত কারণ তার সহপাঠীরা তাকে বুলিং করে আর সে তাদের পছন্দ করে না। সে জিম ক্লাস চলাকালীন স্কুলে ফিরে যায় এবং সহপাঠীদের আঁকা ছবিগুলো নিয়ে আসে। বাড়ি ফিরে ছবিগুলো গ্ল্যাডিসকে দেয়। রাতের বেলা সে দেখে গ্ল্যাডিস জাদু করছে, আর ঘড়িতে 2:17 বাজতেই আমরা দেখি ক্লাসের সব বাচ্চা একসাথে তাদের বাড়ি থেকে বেরিয়ে অ্যালেক্স আর গ্ল্যাডিসের বাড়ির দিকে যাচ্ছে। আপনি হয়তো ভাবছেন গ্ল্যাডিস এটা কেন করল। প্রিয় দর্শক, সারাংশের শেষে আমি সব বলে দেব, চিন্তা করবেন না। পরের দিন আমরা দেখি অ্যালেক্স একা ক্লাসরুমে বসে আছে, আর ঘটনা ঠিক শুরুতে যেমন দেখেছিলাম তেমনই ঘটছে। তদন্ত চলে পুলিশ স্টেশনে, কিন্তু গ্ল্যাডিস সহজে পার পেয়ে যায়। সেদিন রাতে গ্ল্যাডিস অ্যালেক্সকে বলে তদন্তকারীরা কাল আসবে, তাই প্রস্তুত থাকতে হবে। তারা বাড়ি গুছিয়ে নেয়, জানালাগুলো ঢেকে দেয়, আর বাচ্চাদের খুব ভালোভাবে লুকিয়ে রাখে যাতে তদন্তকারীরা কিছু খুঁজে না পায়। দিন যায়, অ্যালেক্স দুঃখী মনে বাবা মায়ের যত্ন নেয়, এমনকি সহপাঠীদেরও খাওয়ায় যাতে তারা বেঁচে থাকে। একদিন সে বাড়ি ফিরে দেখে পলও আছে, ঠিক তার বাবা মায়ের মতো ঠান্ডা, অনুভূতিহীন অবস্থায়। সেখানে জেমসও আছে। গ্ল্যাডিস অ্যালেক্সকে বলে, তোমার জিনিসপত্র গুছিয়ে নাও, আমরা কাল বাড়ি ছাড়ব, আর যা করো না কেন লবণ রেখা পার হবে না। সেই রাতে আমরা দেখি জাস্টিন আর আর্চার গাড়িতে বসে আছে, অনেকক্ষণ ধরে বাড়িটা নজরে রাখছে। তারা চিন্তিত, কারণ পল আর জেমস এখনও বাড়ি থেকে বের হয়নি। তারা নিজেরাই ভেতরে ঢুকে তদন্ত করার সিদ্ধান্ত নেয়। ভেতরে ঢুকেই সবকিছু ভেঙে পড়তে শুরু করে। পল আর জেমস তাদের আক্রমণ করে, শুরু হয় লড়াই। এদিকে উপরে অ্যালেক্স লবণ রেখা পার হয়, ফলে তার মন্ত্রবলে থাকা বাবা মা তাকে আক্রমণ করে। সে দরজা বন্ধ করে দিয়ে তাদের ঢোকা আটকানোর চেষ্টা করে। নিচে আর্চার আর জাস্টিনের লড়াইয়ে ভালো দিক যেতে। আর্চার বেসমেন্টে নেমে বাচ্চাদের খুঁজে পায়, কিন্তু তখনই গ্ল্যাডিস এসে তাকে জাদু করে জাস্টিনকে আক্রমণ করায়। ঠিক তখনই বুদ্ধিমান অ্যালেক্স গ্ল্যাডিসের দেখানো জাদু ব্যবহার করে সব বাচ্চাকে গ্ল্যাডিসের উপর আক্রমণ করতে বাধ্য করে। ঠিক সেটাই ঘটে। বাচ্চারা গ্ল্যাডিসকে এক জায়গা থেকে আরেক জায়গায় তাড়িয়ে নিয়ে যায়, কিন্তু গ্ল্যাডিস পালাতে ব্যর্থ হয়। একই সময়ে আর্চারের জ্ঞান ফিরে আসে এবং সে জাস্টিনকে ছেড়ে দেয়। জাস্টিন উপরে গিয়ে অ্যালেক্সকে খুঁজে বের করে।
আমরা দেখি বাচ্চারা ডাইনি গ্ল্যাডিসকে শেষ করে ফেলতে সফল হয়েছে, কিন্তু তারা মানসিক এবং আবেগগতভাবে ভীষণ আঘাতপ্রাপ্ত হয়ে রয়ে গেছে। সিনেমা শেষ হয় এক ভয়েস ওভারের মাধ্যমে, যা বলে যে অ্যালেক্সের বাবা মা এখনও সুস্থ হয়নি, আর কিছু অপহৃত শিশু 1 বছর পর্যন্ত কথা বলতে পারেনি। আপনি হয়তো জানতে চাইবেন গ্ল্যাডিস এটা কেন করল। উত্তর হলো, সে অসুস্থ ছিল এবং তার যৌবন ধরে রাখতে চাইছিল শিশুদের শক্তি এবং প্রাণশক্তি শোষণ করে। এবং এটাই বন্ধু, সিনেমার শেষ। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটন চাপুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আমাদের সঙ্গে সিনেমার এই ঘটনার বিষয়ে সুন্দর আলোচনা করুন। নিরাপদে থাকুন, আপনাদের সবাইকে ভালোবাসি। বিদায়।